যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের যাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সরকারের ৮ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করে শাহবাগে অবস্থান। শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ সেটা দেয় নাই। আমরা যা চট্টগ্রাম থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, তাদের উপর ভায়োলেন্ট ন্যাক্কারজনক কাজ তারা করে দেখিয়েছে। যতবারই সচিবালয়ে গেছি, এদিক থেকে ওই দিকে, এদিক থেকে ওই দিক, খালি আমাদেরকে ঘুরাইছে। সংসদ নির্বাচনের রোড ম্যাপ আগামীকাল প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। কিছু রাজনৈতিক মহলও আন্দোলনে নামছে নিত্য নতুন দাবিতে। দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে। আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি হচ্ছে আধুনিকায়ন করা, এটা নিয়ে আমি কাজ করব। বড় কোনো কথা বলবো না, যাতে হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি। যে বাজেটগুলো আমাদেরকে আসবে সেগুলো যেন সুষ্ঠুভাবে স্টুডেন্টদের কাজে লাগে। প্রচার প্রচারণায় জমে উঠেছে ডাকসু নির্বাচন। পেছালো রাকসুর ভোট, তফসিলকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা। বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে নগদ। নতুন বিনিয়োগকারী হিসেবে প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্ব। ক্যাশ আউটের ধারণা থেকে বেরিয়ে ডিজিটাল করার আহ্বান। বরিশালে ভাইয়ের উপর ভাইদের নৃশংসতা, প্রকাশ্যে চোখ তুলে নেয়ার অভিযোগ, জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধের জের। আমার ভাইজি, ভাই বোন আর আমার ছোট ভাই, 3 জন দুই ঘরে 4 উপকূল পেট্রোল মারছে। পেট্রোল মাইরা পরে দরজার সিটকানি লাগাইতে চাইছে, সিটকানি লাগাই আগুন ধরাই দেবো। পরে আমরা সজাগ করছি, সজাগ করে বাইরা বাইরেছি, বাইরা বাইরানের পরে মানে যে বাইরা বাইরে আর হ্যাঁ কোপটাই। রাজধানীতে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীরাও ইট পাটকেল ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হন। সময় দুপুর 1:30। শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাত্রা যমুনা অভিমুখে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই পুলিশের বাধা। ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এ সময় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যে সংঘবদ্ধ হয়ে আবারও প্রতিরোধ গড়ে তোলে তারা। পুলিশের টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। এবার শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ সেটা দেয় নাই। তারা আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করছে, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে। পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই, তারাই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই, টিয়ারশেল নিক্ষেপ করে নাই আমাদের উপর। আমরা যারা ইনোসেন্ট ফেস, আমরা যারা মব লিঞ্চিং করি নাই, আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা এসেছে, বুয়েট থেকে এসেছে, তাদের উপর ভায়োলেন্ট ন্যাক্কারজনক কাজ তারা করে দেখিয়েছে। আমাদের একটাই দাবি ছিল যে ইউনূস আমাদের সরকারের প্রধান হবে। আমাদের সব দাবি তো ওনাদের কাছেই। যতবারই সচিবালয়ে গেছি, এদিক থেকে ওই দিকে, এদিক থেকে ওই দিক, খালি আমাদেরকে ঘুরাইছে। যমুনা ও এর আশেপাশে আগে থেকে জারি আছে 144 ধারা। তাই আন্দোলনরতদের ধাওয়া দিয়ে শাহবাগে নিয়ে যায় পুলিশ। বিধান হচ্ছে এখানে আসতে পারবে না, কিন্তু তারপরে তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার জোর করে আসতে চায়। এখন তারপরে আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি। কিন্তু এখন মানে প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যাই, সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না। বিকেল 3টার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা আবারও শাহবাগ এলাকায় অবস্থান নেয়।
এর আগে সকাল 11:30টায় মিছিল নিয়ে বুয়েট থেকে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ করে শাহবাগ মোড়। এতে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে প্রথমে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা দেয়া হয়, কিন্তু দুপুর 1টার দিকে তারা সিদ্ধান্ত পাল্টে মার্চ টু যমুনা ঘোষণা দেয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগে আছেন, শাহবাগে অবস্থান নিয়েছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী শকত মঞ্জুর শান্ত। যাচ্ছি তার কাছে। শান্ত, আমরা জেনেছি বুয়েটের 11 সদস্যের প্রতিনিধি দল সরকারের 3 উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন। সেই বৈঠকের কোনো আপডেট তথ্য কি আপনার কাছে আছে কিনা? এখন পর্যন্ত সেই বৈঠকের আপডেট কোনো তথ্য আমাদের কাছে নেই। এখানে শিক্ষার্থীদের যে মাইক রয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের যে মাইক, সেই মাইকে এই ঘোষণাটা দেওয়া হয় যে তাদের 11 সদস্যের একটি প্রতিনিধি দল 3 জন উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন। এবং এখানে বুয়েটের ভিসি যখন আসেন তিনি কিন্তু বলেন যে উপদেষ্টা 3 জন তারা অপেক্ষা করছেন শিক্ষার্থীদের জন্য রেল ভবনে। অর্থাৎ আমরা ধারণা করতে পারি যে রেল ভবনে বৈঠকটি হচ্ছে এবং শিক্ষার্থীরা যে 3 জন উপদেষ্টার কথা বলেছেন সেই 3 জনই হয়তো বা বৈঠকে আছেন, এটা আমরা ধারণা করে বলতে পারছি। এবং বলতে হবে যে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা বলেছেন যে বৈঠকে যদি তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চালু থাকবে। অর্থাৎ তারা এই অবস্থান কর্মসূচিকে চালিয়ে যাবেন এবং তাদের অবস্থান অনড় থাকবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির সাথে আরও 5 দফা দাবি কিন্তু তারা সম্পৃক্ত করেছেন 3 দফার সাথে। সেই দাবিগুলো হচ্ছে অনেকটা এরকম যে শিক্ষার্থীদের যে উপর যে হামলা হয়েছে সেই হামলায় শিক্ষার্থীরা যা আহত হয়েছেন তাদের খরচের বিষয়টি সরকারকে নিতে হবে এবং একই সাথে যেই যারা হামলা করেছেন তাদেরকে বহিষ্কার করতে হবে। পুলিশ সদস্যদের ডিসি মাসুদকে বহিষ্কারের দাবি তারা জানিয়েছেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা যাতে তাদের কাছে ক্ষমা চান সেই দাবি তারা করেছেন এবং প্রজ্ঞাপন জারির কথা তারা বলেছেন যে তারা যে দাবিগুলো করেছেন সেই 3 দফা দাবি মেনে নিয়ে সরকার যাতে প্রজ্ঞাপন জারি করে সেই দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়ে আছেন এবং কিছুক্ষণ পর তারা স্লোগানও দিচ্ছেন এবং একই সাথে তারা ঘোষণা দিয়ে রেখেছেন যে কোনোভাবেই তারা তাদের দাবি আদায় না করে এই রাজপথ তারা ছেড়ে যাবেন না। শান্ত, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীদের উপর হামলার বিচার এবং যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের কাছে অনুরোধ করেছেন বুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। আন্দোলনের সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরতেও অনুরোধ করেন তিনি। এদিকে পুলিশি হামলার প্রতিবাদ ও সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিকেলে শাহবাগ থেকে 5 দফা ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জানায় শাহবাগে অবস্থান করবে তারা। উপদেষ্টাদের সশরীরে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলতে হবে বলেও দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলাকারীদের আটক ও চাকরি থেকে বহিষ্কারেরও দাবি জানায় তারা। বলেন প্রকৌশল খাতের অপমৃত্যু হয়েছে, এজন্য গায়েবানা জানাজাও পড়েন আন্দোলনকারীরা। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত হেনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি সমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষায় 4 উপদেষ্টা সহ 8 সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিতে আছেন বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও। 1 মাসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। আর শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কমিটি প্রধান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ডিপ্লোমাধারীদের নামের আগে প্রকৌশলে লিখতে না দেয়া সহ 3 দফা দাবিতে গেল কয়েকদিন ধরেই আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা। বুধবার এই আন্দোলন গড়ায় সংঘাত সংঘর্ষের দিকে। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে জনপ্রশাসন সচিব বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলন বিচক্ষণতার কাজ নয়। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দাবি পেশ করা হলে এটি সহজেই সমাধান করা সম্ভব। এই ইস্যুটা সমাধানযোগ্য, একটু আলোচনার দরকার। আর
জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে। আপনি এটা রাস্তায় সমাধান হবে না। যে কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, আমরা এখানে একটা সচিব কমিটি আছে, এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে, যেখানে এগুলো অ্যানালিসিস করা হয়, এগুলো পজিটিভলি আমরা নেব। পরে দুই পক্ষের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে 8 সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন, তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সেই সমাধান করব। আমরা আজকে নোটিফিকেশনটা হয়ে গেলে ইমিডিয়েটলি বসে পড়বো, হয়তো কালই বসে পড়বো। এদিকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে সভাপতি করে 7 সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার। তবে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান পরিবেশ উপদেষ্টা। পুরনো কমিটিটাই পুনর্গঠন হয়েছে, এটার সাথেও নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এগুলো সরকারের রুটিন ওয়ার্ক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রুয়েট, চুয়েট ও কুয়েটে। বিকেলে ক্যাম্পাস থেকে মিছিল বের করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রুয়েটের শিক্ষার্থীরা। তারা নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নেন, পরে সেখানে চলে বিক্ষোভ। এ সময় রুয়েট শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানান তারা, দাবি জানান সুষ্ঠু বিচারের। বিকেলে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা তারা বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান, দাবি জানান ঘটনার সুষ্ঠু তদন্ত ও 3 দফা মেনে নেয়ার। এদিকে সড়ক অবরোধের কারণে যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভ হয়েছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটেও। বিকেলে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে কুয়েটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে চলে বিক্ষোভ। বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ক্ষোভ জানায় তারা। সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। সংবিধানের 13 সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে একথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সুসংহত হবে গণতন্ত্র। 2009 সালে ক্ষমতায় আসার পর আপিল বিভাগের রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ সরকার। নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের 13 সংশোধনী বাতিল করে আনা হয় 85 সংশোধনী। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি পক্ষ। 2 দিন শুনানি শেষে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেওয়া হয় তবে এটি কবে থেকে কার্যকর হবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে সে ব্যাপারেও পর্যবেক্ষণ দিতে পারেন আপিল বিভাগ। আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। এটা আমি কোর্টকে বলেছি। বিএনপি, জামায়াত সহ আবেদনকারীদের আইনজীবী বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। প্রধান বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিগত শেখ হাসিনা সরকার বাতিল করার পরে যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচন একেবারে হাস্যরসে পরিণত হয়েছে। জনগণ ভোট দিতে পারে নাই। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো
বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। আমি মনে করি যে আমরা সঠিক পথে আছি। আমরা ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করা হয়েছে অনেকগুলো ঠুনকো যুক্তি দিয়ে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ অনুমোদন করেছে ইসি। এ নিয়ে বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার, এমনটাই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচনী সীমানার দাবি আপত্তি নিষ্পত্তি শুনানির শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শুনানির শেষ দিনে 12টি জেলার 18টি সংসদীয় আসনের শুনানি হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা বৈঠক করেন গত বৃহস্পতিবার। সেদিনই জানানো হয় ইসি সচিব এ নিয়ে জানাবেন বিস্তারিত। ম্যাপের খসড়ার বিষয়ে জানানো হয় কমিশনের তরফ থেকে। সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের চতুর্থ দিনের শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান রোড ম্যাপের বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার। আপনাকে আগামীকালকে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। এর আগে সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির শেষ দিনের শুনানি সকাল 10টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। শুধু সাথিয়াকে নিয়ে পাবনা 1 আসন গঠনের দাবি জানান জামাত নেতা মতিউর রহমান নিজামের ছেলে নাজিবুর রহমান মোমেন। অপরদিকে ইসি প্রকাশিত খসড়া সীমানার সমর্থন জানায় বিএনপি। পূর্বে যে বিভাজনটা ছিল বেড়ার, সেই বিভাজনটাকে মেনটেন করা হয়েছে। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই এটা একটি সমৃদ্ধ উপজেলা। এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে। 2001 পর্যন্ত আমরা ছিলাম সদরের সাথে এবং মাত্র 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরত্ব আমাদের সিরাজগঞ্জ জেলা শহর থেকে। সিরাজগঞ্জ পৌরসভা থেকে আমাদের দূরত্ব হলো মাত্র 3 কিলোমিটার, আর কাজীপুরের দূরত্ব হলো 18 কিলোমিটার। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অবশ্যই আমরা সিরাজগঞ্জ 2-এ অন্তর্ভুক্ত হতে চাই। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সাল অনুযায়ী চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। রৌমারী উপজেলা, রাজীপুর উপজেলা ও চিলমারী উপজেলার নয়ারহাট ও অষ্টমীচর ইউনিয়ন এবং উলিপুর জেলার সাহেবের আলগা ইউনিয়ন 28 কুড়িগ্রাম 4 সংসদীয় আসনে পুনর্বহাল রাখার জন্য আমরা আবেদনটা করেছি। ভাঙ্গা উপজেলাকে বাদ দিয়ে ফরিদপুর 4 আসন পুনর্বহালের দাবি জানায় আবেদনকারীরা। এছাড়া শরীয়তপুর 3 আসনও 2001 সাল অনুযায়ী করার দাবি আসে শুনানিতে। শুনানিতে প্রাধান্য পায় ভৌগোলিক অখণ্ডতা, ভোটার সংখ্যা, সংসদীয় আসনের অধীনে থাকা ইউনিয়নের দূরত্ব। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি আদায়ের নামে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারীরা। আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক ইস্যু। বক্তারা বলেন, বিশেষ দলের ক্ষমতার জন্য নয়, রাজনৈতিক নৈরাজ্য এড়াতে নির্বাচন প্রয়োজন। বাংলাদেশে আগামী নির্বাচন যদি ঝুঁকির মধ্যে পড়ে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়বে। মেহরবানি করে এই খেলায় কেউ পা দেবেন না। বিভিন্ন মুখরোচক কিছু কথা বলে গণতান্ত্রিক এই যে জয়যাত্রা এটাকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। পাশাপাশি দেশের ভেতরেও একটি মহল নিত্য নতুন দাবি আদায়ের নামে পরিকল্পিতভাবে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল
অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। মির্জা ফখরুল দাবি করেন, সরকারের ভেতরে একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন, জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এছাড়া কোনো বিকল্প নেই। এ সময় বক্তারা বলেন, 24-এর অভ্যুত্থান বেহাত হওয়ার শঙ্কা আছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান তাদের। 24-এর গণ অভ্যুত্থানকেও আমার মনে হচ্ছে কেন জানি সেটা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করেন প্রার্থীরা। প্রচারণায় শিক্ষার্থীদের জন্য নানা রকম কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। ক্যাম্পাস প্রাঙ্গণে নিয়ম বহির্ভূতভাবে টানানো ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু হয়েছে। প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে লিফলেট বিতরণ করে জানান দিচ্ছেন প্রার্থীতার করেছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার। এমন বড় বড় কোনো কথা বলবো না যাতে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা। আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই লাইব্রেরি আধুনিকায়ন করা, এটা নিয়ে আমি কাজ করব। যে বাজেটগুলো আমাদেরকে আসবে সেগুলো যেন সুষ্ঠুভাবে স্টুডেন্টদের কাজে লাগে, সেই জিনিসটা আমি নিশ্চয়তার কাজ করব। এবারের ডাকসু নির্বাচনে সম্পাদক পদগুলোতে লড়ছেন এমন শিক্ষার্থীরা যাদের এর আগেও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। বিজয়ী হলে শিক্ষার্থীদের দাবি আদায়ে তা কাজে লাগাতে চান তারা। পরিবহন নিয়ে কাজ করার জন্য যে অভিজ্ঞতাটা প্রয়োজন, যে মাঠ পর্যায়ের অভিজ্ঞতাটা, সেটা আমার রয়েছে এবং শিক্ষার্থীরা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি তাদের পরিবহনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে পারবো। মুক্তিযুদ্ধ এবং 24কে তো আসলে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কিছু নেই। ক্যাম্পাস জীবনে একটা দীর্ঘ সংগ্রামের যাত্রা আছে এবং সব জায়গাতেই আমি চেষ্টা, মুক্তিযুদ্ধ এবং 24কে তো আসলে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কিছু নেই। ক্যাম্পাস জীবনে একটা দীর্ঘ সংগ্রামের যাত্রা আছে এবং সব জায়গাতেই আমি চেষ্টা করেছি যে মুক্তিযুদ্ধের ধারণাটাকে সামনে রেখে আমার সংগ্রামগুলোকে এগিয়ে নিয়ে যেতে। আনুষ্ঠানিক প্রচারণায় বিলবোর্ড, ব্যানার লাগানোর সুযোগ নেই, তারপরও অনেকে তা স্থাপন করেছিলেন। সেসব অপসারণ শুরু করেছে কর্তৃপক্ষ। কঠোরভাবে আচরণবিধি মানার কথা বলা হয়েছে কমিশন থেকে। তবে এরই মধ্যে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেছেন প্রার্থীরা। যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্কফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 470 জন প্রার্থী। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন 13 দিন পেছানোয় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। নতুন তারিখ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। চাকসুর তফসিল ঘোষণার আগেই উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ছাত্রদল এবং ছাত্র শিবির। এদিকে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া জাকসুর 13 প্রার্থী। 13 দিন পেছানো হয়েছে রাকসুর ভোট গ্রহণের তারিখ। 28 সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। অ্যারেঞ্জমেন্টগুলো করার জন্য এটা তো সুন্দরভাবে করতে হবে। আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে। অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। সেই জন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে। সেই জন্যই আমরা পিছিয়েছি। কারোর কথায়, কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা এটা করি না। ভোট গ্রহণের তারিখ পেছানোর খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ হয় ক্যাম্পাসে। এ সময় নির্বাচনের নতুন তারিখ প্রত্যাখ্যান করেন তারা। রাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবিরও।
ছাত্রদল যে 2 মাসের নির্বাচন পিছানোর যে অ্যাপ্লিকেশন করেছিল বা আপিল করেছিল, নির্বাচন কমিশন একটি দলের একতরফা দাবিকে মেনে নিয়ে যে নির্বাচন পিছিয়ে দিয়েছে, এতে করে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে এই নির্বাচন কমিশন একটি মাত্র দলের পারপাজেই সার্ভ করেছে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের সকলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনও তারা বলছিল যে তারা সঠিকভাবে তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন। তাহলে তারিখ কেন পিছাতে হচ্ছে সেটা একটা প্রশ্ন। রাকসু নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। এই দিনটিকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ যেমন তৈরি হয়েছে, তেমনি প্রার্থীদের একটা প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে। এহেন পরিস্থিতিতে রাকসু নির্বাচন কমিশন আগামী 28শে সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যেদিন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার অনুষ্ঠান রয়েছে। সুতরাং 28 তারিখ নির্বাচন আমরা প্রত্যাখ্যান করছি। এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ছাত্রদল। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি ওই ফ্যাসিস্টের দোসরদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এই দলখানা রেজিস্ট্রারকে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করতেছি, নাহলে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। চাকসুর তফসিলটাকে বানচাল কিংবা আরো দীর্ঘায়িত করার জন্য একটা মহল থেকে কি পায়তারা চালানো হচ্ছে। একটা ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে চাকসুকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। এছাড়া জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া 13 জন আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে নানা অসঙ্গতির কারণে 20 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। নতুন বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হবে 7 দিনের মধ্যে। গুরুত্ব পাবে প্রযুক্তি প্রতিষ্ঠান, জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে ক্যাশলেস বাংলাদেশ সামিটে যোগ দেন তিনি। গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর্থিক খাতে বড় আলোচনা ছিল নগদ ঘিরে। শুরুতেই বাতিল হয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, নিয়োগ দেওয়া হয় প্রশাসক। আভাস মিলছিল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে, যদিও গোড়া থেকেই তাতে আপত্তি জানায় নগদের 51% শেয়ার হোল্ডার ডাক বিভাগ। স্থগিত হয় প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সও। বুধবার ক্যাশলেস বাংলাদেশ সামিটে উঠে আসে নগদ প্রসঙ্গ। গভর্নরের সাফ কথা, এই কোম্পানি চালাতে সক্ষম নয় ডাক বিভাগ, তাই আনা হবে নতুন বিনিয়োগকারী। নগদের স্টোরি, টু কাট ইট শর্ট, we have decided at the highest level that we are going to privatize নগদ and bring new investors. আমরা হয়তো সপ্তাহ খানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। We want to take it out of পোস্ট অফিস তো এটা চালানোর সক্ষমতা নাই, সেটাকে বিবেচনায় নিয়েই আমাদেরকে টেকনোলজি প্রোভাইডার একটা কোম্পানিকে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে গভর্নর আরও জানান, বেসরকারি খাতে ক্রেডিট ব্যুরোর অনুমোদন দেওয়া হবে। প্রথম দফায় লাইসেন্স পাবে 5টি প্রতিষ্ঠান। আসবে ডিজিটাল ব্যাংক স্থাপনের ঘোষণাও। এ সময় ক্যাশ আউট সুবিধার সমালোচনা করেন ডক্টর মনসুর। অনেকেই আমরা করি যে হ্যাঁ আমাদের চার্জ বেশি হচ্ছে ইত্যাদি। আমি বলবো বাড়াও যাতে কম করে, ক্যাশ আউট করে কম, ফ্যাসিলিটেট করো টু রিটেইন ইট, ইনসেন্টিভাইজ করো টু কিপ ইট ইন দ্য ওয়ালেট অ্যান্ড ইউজ ইট ফ্রম দ্য ওয়ালেট। দরকার হলে কিছু পয়সা বেশি দাও টু রিটেইন দ্য মানি ইন দ্য সিস্টেম। এর আগে আলোচনায় উঠে আসে ক্যাশলেস বাংলাদেশ গঠনের নানা চ্যালেঞ্জ। এনবিআর চেয়ারম্যানের মতে এতে দুর্নীতি কমবে, যদিও কেন্দ্রীয় ব্যাংকের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যাংকাররা। যদি আমরা ক্যাশলেস সোসাইটি করতে পারি, সবার আগে বেনিফিটেড হবে আমাদের রাষ্ট্রীয় কোষাগার, অর্থাৎ আমাদের ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনটা অনেক সহজ হবে। এখন যে পরিমাণ ট্যাক্স লিকেজ হয়, এই লিকেজটা পুরোপুরি বন্ধ হবে। আমরা মোবাইল রিচার্জের লোন দিতে চাইলাম, কারণ ন্যানো লোন তো দিচ্ছি আমরা ওখানে 50,000 টাকা পর্যন্ত। আমরা চাইলাম 500 টাকারও লোন দিব মোবাইল রিচার্জ করার। আজকে স্যারের জন্য বলি 10ই মার্চে চিঠি দিয়েছি, আজকে 5 মাস 5.5 মাস আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে অ্যাপ্রুভালটা পাই নাই। এখন স্যার বলে দেওয়ার পরেও যে দিস উইল বি টপ ডাউন অ্যাপ্রোচ। যৌথভাবে ক্যাশলেস বাংলাদেশ সামিট আয়োজন করে আইসিএমএবি ও মাস্টারকার্ড। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বরিশালে এক ভাইয়ের উপর 2 ভাইয়ের নৃশংসতা, প্রকাশ্যেই চোখ তুলে নেয়ার অভিযোগ। ভুক্তভোগীর দাবি, এই নির্দেশদাতা তারই বাবা। জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। মামলার পর জড়িতদের ধরতে চলছে অভিযান।
নৃশংসতার ভয়াবহ এই দৃশ্য মুলাদির সাহেবচর এলাকার। এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে চোখ তুলছে কয়েকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য। ভুক্তভোগীর নাম রিপন ব্যাপারী। তার দাবি, জমিজমা ও আর্থিক বিরোধের জেরে গত শুক্রবার এমন নৃশংসতা চালিয়েছে তারই দুই ভাই স্বপন ও রোকন। সাথে ছিল রোকনের স্ত্রী নূরজাহান, মেয়ে সুবর্ণা সহ কয়েকজন। বাবা আরশেদ ব্যাপারীকে এর নির্দেশদাতা হিসেবে দাবি রিপনের। আমার ছোট ভাই, আমার ভাইজি আমার লাপ্পাও বান্ধা ছিল, মাজায় সিয়াল দিয়ে গাছের লাগে বান্ধা দিছে। আমার ভাইজি, ভাই বোন আর আমার ছোট ভাই, তিনজন গেছে। আমি কথা বললাম, আমার ৩-৪ জনে পাড়ায় ধইরা তার চোখ দুইটা উঠাই দেওয়ার কারণটা কি বেটা দিচ্ছে। উঠাইছে আমার কাকি, আমার মেজো কাকায় ধরছে পাড়ায়, আর আমার কাকি চোখ উঠেছে। যদিও অভিযুক্ত আরশেদ ব্যাপারীর দাবি, প্রথমে ছেলে রিপনেরই হামলার শিকার হন তারা। পরে ক্ষুব্ধ জনতা তার চোখ তুলে নিয়েছে। আগুন ধরাইবার সময় ওরা ঘেরান হয়েছে পেট্রোলের, ঘুমের সুযোগে দাও দিছে, দাওয়ায় যে ওরা ধরছে, দাগ দিছে, গ্রামবাসী অনেক লোক আছে বুঝছে। আমি আওয়াজ পাই না, আমি পরে পরে হচ্ছে চক্ষু কেটে উঠেছে, আমি কইতে না। দুই ঘরে চার উপকূল পেট্রোল মারছে, পেট্রোল মাইরা পরে দরজার সিটকানি লাগাইতে চাইছে, সিটকানি লাগাই আগুন ধরাই দেবো। পরে আমরা সজাগ করছি, সজাগ করে বাইরে বাইরেছি, বাইরে বাইরানোর পরে মানে যে বাইরে বাইরে আর হ্যাঁ কোপ দেয়। পুলিশ বলছে, রাজধানীতে চুরি, ছিনতাই সহ নানা অপরাধে জড়িত রিপন ব্যাপারী। তার বিরুদ্ধে ঢাকা ও মুলাদিতে একাধিক মামলা রয়েছে। অর্থ সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এমন ঘটনা। রিপন থাকে সপরিবারে ঢাকায়। পাওনা টাকা রিপন চাইলে বিভিন্ন সময় এটা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসতেছে বাবা এবং ভাইদের সাথে রিপনের। গত 23 তারিখ রাতে রিপন ঢাকা থেকে এসে টাকার চাপ দিছে এবং বলছে যে পেট্রোল দিয়ে ওদের ঘর দরজা জ্বালিয়ে দেবে বলে হুমকি দিচ্ছে। দেওয়ার পরে তারা গভীর রাতে এই ঘটনাটা ঘটায়। রিপন ব্যাপারীকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় 8 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার স্ত্রী নূরজাহান বেগম। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। দুপুরে খিলক্ষেতে রেলের জমি থেকে উচ্ছেদ হওয়া একটি মন্দির এবং 2টি মসজিদের জন্য জমি বরাদ্দ দেওয়ার পর এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা রোধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 26 জুন রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের সরকারি জমি থেকে অস্থায়ী পূজা মণ্ডপ, 2টি মসজিদ সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির নেতারা জানান, রেলওয়ের কাছ থেকে অনুমতি নিয়েই অস্থায়ী পূজা মণ্ডপ করেছিলেন তারা, কিন্তু কোনো আগাম নোটিশ না দিয়েই সেটি উচ্ছেদ করা হয়েছে। যদিও রেল উপদেষ্টা জানান, পূজা শেষে বারবার বলা সত্ত্বেও মণ্ডপটি সরানো হয়নি, উল্টো স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্ত করার জন্যই অস্থায়ী মণ্ডপ সহ সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। বুধবার দুপুরে রেল ভবনে খিলক্ষেতে রেলের জমি থেকে উচ্ছেদ হওয়া মন্দির ও 2টি মসজিদের জন্য জমি বরাদ্দ দেয় রেলপথ মন্ত্রণালয়। রেল, ধর্ম এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের উপস্থিতিতে মন্দির ও মসজিদ কমিটির কাছে জমির কাগজ বুঝিয়ে দেওয়া হয়। সরকারকে ধন্যবাদ জানান মসজিদ ও মন্দির সংশ্লিষ্টরা। উপদেষ্টা বললেন যে আজকে একটা ঐতিহাসিক। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রেলের নির্ধারিত মূল্য পরিশোধ করে মন্দির এবং মসজিদকে স্থায়ী জায়গা দেওয়া হয়েছে। পার্মানেন্ট একটা প্লেস দিয়েছেন খিলক্ষেতে একটা শ্রী শ্রী দুর্গা মন্দির স্থাপনের জন্য, এবং সাথে সাথে মুসলিম ভাই বোনদের জন্য আরো 2টো মসজিদের পার্মানেন্ট প্লেস দেওয়া হয়েছে। চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় লিপ্ত বলেও জানান প্রেস সচিব। কেউ যদি এটা মনে করেন যে ওখানে যে কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, এটা কোনো বরদাস্ত করেন। এবং এই পরিপ্রেক্ষিতে উনি চিট্টগাংয়ের মাঠ প্রশাসন, চিট্টগাংয়ের সীতাকুণ্ডের ইউএনও, চিট্টগাংয়ের ডিসি, চিট্টগাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লাখ মানুষকে বাদ দেওয়ার ঘটনাকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। ডিএমকে পার্টির এই নেতা বুধবার বিহারের মুফাজ্জরপুরে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করেছেন। এদিকে রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপিকে তুলোধুনো করেছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তেজস্বী যাদব সহ ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতা কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আলোচিত ভোটার অধিকার যাত্রার 11তম দিন ছিল বুধবার। বোন প্রিয়াঙ্কা গান্ধীকে পেছনে বসিয়ে নিজেই বাইক চালিয়ে এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা। এদিন কর্মসূচিতে যোগ দেন ডিএমকে পার্টির প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। র্যালি শেষে মুজাফফরপুরে দেওয়া ভাষণে এই নেতা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনকে নিজের হাতের পুতুলে পরিণত করেছেন। যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে বিজেপি জোট হেরে যাবে। তারা নির্বাচন কমিশনকে একটি পাপেট বানিয়ে রেখেছে যা রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হচ্ছে। ৬৫ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কি সন্ত্রাসবাদের চেয়ে খারাপ নয়? সমাবেশে দেওয়া ভাষণে মধ্যপ্রদেশ, হরিয়ানা সহ আরও কয়েকটি রাজ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন রাহুল গান্ধী। এসব অনিয়মের প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। ভোট চুরি প্রথম গুজরাটে শুরু হয়েছিল। তারা এটিকে ২০১৪ সালে জাতীয় স্তরে নিয়ে আসে। মধ্যপ্রদেশ, হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনেও কারচুপি করা হয়েছে। কিছুদিন আগে অমিত শাহ বলেছিলেন বিজেপি আরও ৪০ থেকে ৫০ বছর শাসন করবে। ভবিষ্যতে কি হবে কেউ জানে না, অথচ অমিত শাহ জেনে ফেলেছেন আগামী ৪০ বছর কি হবে, কারণ তারা জানে কিভাবে ভোট চুরি করতে হয়। বুধবারের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিআই এমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সহ ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা। সামনে আরও কয়েকজন হেভিওয়েট রাজনীতিবিদেরও এতে যোগ দেওয়ার কথা রয়েছে। ১৭ আগস্ট শুরু হওয়া ১৬ দিনের ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।